এই যে পতন, শুধু তার পতন হয়নি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মর্যাদা কৌলিন্য অসম্মানিত হয়েছে। বঙ্গবন্ধুর মূর্তিকে ভেঙে দেওয়া আসলে বাঙালিত্বকে ভেঙে দেওয়া। ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। হাসিনাকে এই রক্তের প্রতিদান দিতে হবে, আওয়ামী লীগকে ধূলিসাৎ হতে হবে। ধর্মকে নিয়ে রাজনীতি করা আর বিষধর সবকে বিছানায় নিয়ে শুতে যাওয়া একই জিনিস। এই মুহূর্তে আমরা রয়েছে দাঁড়িয়ে মৌলানা আজাদ কলেজের সামনে, যেই কলেজ থেকে বঙ্গবন্ধু তিনি কিন্তু এই কলেজ থেকে পাশ করেছেন। এই কলেজের যে বেকার আর হোস্টেল রয়েছেন, সেই হোস্টেল থেকে তিনি পাশ করেছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কাজী মাসুম আক্তার, তিনিও কিন্তু এই একই কলেজ থেকে পাশ করেছেন এবং আজকে তিনি সেই কলেজ থেকে কিন্তু তাকে সম্মান দেয়া জানানো হচ্ছে। এবং সেইখানে দাঁড়িয়ে আজকে আমরা দেখলাম বাংলাদেশের সেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সেই মূর্তিকে ভেঙে ফেলা হচ্ছে। কিভাবে দেখছেন যে একটা সময় এখানকারই প্রাক্তনী ছিলেন, আপনিও সেই কলেজ থেকে পাশ করেছেন, সেখানে আপনি জিএসও ছিলেন, এই মুহূর্তে কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, এই এশিয়া মহাদেশের বা উপমহাদেশের শ্রেষ্ঠ বাঙালি বলতে যাকে বোঝানো হয়, অন্তত খাতা কলমে তাই তো জানি আমরা, বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমান। তিনি এই স্বাধীন বাংলাদেশের রূপকার। অনেক রক্ত ঝরেছে তার নামে, তার লড়াইয়ে শরিক হয়ে প্রায় 25 লক্ষ বাংলাদেশি প্রাণ দিয়েছে, হিন্দু মুসলিম নির্বিশেষে। তার জন্য তার আহ্বানে ইন্দিরা গান্ধী যুদ্ধে যোগদান করেছিলেন, পাকিস্তানকে পরাভূত করে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশে রূপান্তরিত করেছিলেন, ভুললে চলবে না। তারপরে ক্ষমতায় যাওয়ার কিছুদিন পরে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল এক ম্যাসাকার। পৃথিবীর ইতিহাসে খুব কম যে ঘটনা ঘটেছে, সপরিবারে তাকে হত্যা করা হয়েছিল। তার যে মেয়ে হাসিনা তখন বাইরে ছিলেন, তিনি বেঁচে গিয়েছিলেন। তারপরে এতদিন পর সেই হাসিনা প্রায় 15 বছর ধরে বাংলাদেশের ক্ষমতায় ছিলেন। তাহলে হাসিনার ক্ষমতায় আসার পেছনে তার বাবার অনুভূতি, তার বাবার আত্মত্যাগ, তার বাবার লড়াই অনিবার্য ছিল। যদি তার বাবা বঙ্গবন্ধু না হতেন, হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হতেন কি না, এটা লাখ টাকার প্রশ্ন। অর্থাৎ তিনি পারিবারিক সুবিধা পেয়েছেন, 15 বছর তিনি ক্ষমতায় ছিলেন। দুঃখের, যন্ত্রণার উপমহাদেশে, বিশেষ করে উপমহাদেশের মুসলিম প্রধান দেশগুলোতে কি হচ্ছে, আমরা আফগানিস্তান দেখছি, পাকিস্তান দেখছি, বাংলাদেশ দেখছি। শাসককে মেরে ফেলা, শাসককে বিতাড়িত করা, খুন করা, যেন পরম করা। এবং বঙ্গবন্ধু মুজিবুর রহমানের আমরা যেই চিত্র দেখছি, তার মূর্তি জলে ফেলা হচ্ছে, চটি দিয়ে মারা হচ্ছে, গলায় চটির মালা পরানো হচ্ছে, এই দৃশ্য কি দেখার মতো? দেখুন, একটা কথা বলি, আজ থেকে প্রায় 6 বছর আগে এই যে বেকার হোস্টেল বললেন, এই বেকার হোস্টেলে 24 নম্বর রুমে তিনি থাকতেন। মানে তিনি থাকতেন অনেক আগে, 6 বছর আগে তার একটা মিউজিয়াম তৈরি হয়েছে 1999 সালে। কিন্তু 6 বছর আগে তার মিউজিয়ামে তার মর্মন মূর্তি ভেঙে দেওয়ার একটা স্লোগান উঠেছিল যে মূর্তি চলবে না। তখন আমরা তার তীব্র প্রতিবাদ করেছিলাম, কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছিলাম যে কাউকে অসম্মান করা যায় না, বঙ্গবন্ধুর মূর্তিকে ভেঙে দেওয়া আসলে বাঙালিত্বকে ভেঙে দেওয়া, এটা চলতে পারে না। কার কি ধর্মীয় সেন্টিমেন্ট তার কাছে থাক, একজন সম্মানীয় একটা দেশের উপকার যিনি এই বেকার হোস্টেলের গর্ব, যিনি মৌলানা আজাদ কলেজের গর্ব, সেখান থেকে তার মিউজিয়াম থেকে তাকে ভেঙে দেওয়া যায় না। যার মুখ্য ভূমিকা আমি ছিলাম, হাসিনা ম্যাডাম হয়তো জানেন না, দিস কাজী মাসুম আক্তার। আমি এই মৌলানা আজাদ কলেজের বলতে ভালো লাগছে, একমাত্র প্রাক্তনী যে ভারতের অন্যতম সর্বোচ্চ নাগরিক পুরস্কার পেয়েছে, পদ্মশ্রী পুরস্কার। আজকে এই 7ই আগস্ট 2024 আমাকে সম্বর্ধনা দেওয়া হলো। আমি সম্বর্ধনা নিয়ে বাইরে বেরিয়েছি, আপনাকে ইন্টারভিউ দিচ্ছি। এই কলেজের প্রাক্তনী হিসাবে, এই কলেজের প্রাক্তনী ছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। আমি শুধু একটা কথা বলি, শুধু তার পতন, হাসিনা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মর্যাদা কৌলিন্য, শুধু তার পতন অসম্মানিত হয়েছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মর্যাদা কৌলিন্য অসম্মানিত হয়েছে। এই উপমহাদেশের কেমন পরম্পরা, আমরা একজনের সাথে কি করে একজনকে মেলাই? হাসিনার কোনো রাজনৈতিক ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, শাসকের থাকে তো।
কিন্তু বঙ্গবন্ধুর মূর্তি সেটা কার? সেটা হচ্ছে বাংলাদেশের উপকারের। রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলা তথা বিশ্বের বিশ্বকবি, আমাদের গর্ব। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো বঙ্গবন্ধু নয়, ভেঙে দেওয়া। ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এই কথা কিসের লক্ষণ? দুঃখের। ছাত্র আন্দোলন না, ছাত্র আন্দোলন ছিল, হাসিনার ত্রুটি ছিল, হাসিনা ঠিক পথে আন্দোলনকে ট্যাকেল করতে পারেনি। ছাত্ররা ন্যায্য দাবি করেছিল যে যারা মুক্তিযোদ্ধা তারা নাহলে ত্যাগী, তাদের নাতিপুতিরা যুগ যুগ ধরে কি সেই সুযোগ নিতে পারে সংরক্ষণের? এটা ছিল ছাত্রদের দাবি। হাসিনা নিজেই এই সংরক্ষণকে তুলে দিয়েছিল 2018 সালে। ছাত্রদের দাবি যৌক্তিকতা মাথায় রেখে হাইকোর্টে কেউ কেউ মামলা করেছিল, তারপরে সংরক্ষণটা আবার লাগু হয়। হাসিনার বলা দরকার ছিল আমি তো সংরক্ষণ তুলেছি, আমি পুনরায় সংরক্ষণ ব্যাপারে মূল্যায়ন করার জন্য সুপ্রিম কোর্টে যাব, তোমাদের সাথে বসতে চাই, তোমরা এসো, তোমরা অস্থির হয়ে যাবে না, তোমরা আমাদের সন্তান সম, তোমরা পাশে এসো। আলোচনা করতে পারতেন, সহানুভূতি দেখাতে পারতেন, ভালোবাসতে পারতেন, ছাত্রদেরকে ছাত্রোচিত মর্যাদা দিতে পারতেন, তাদের আবেগকে সম্মান দিতে পারতেন। তিনি কিন্তু দেননি। আবু সৈয়দ, সে একটা ছোট্ট বাচ্চা ছেলে, 17-18 বছরের, তার ছাত্রসুলভ যৌবনের যে উচ্ছলতা, সে বুক পেতে বলছে কই আমাকে গুলি করো তো দেখি। ভেবেছে জীবনে করবি না। আমরা সিনেমাতে দেখি বুক পেতে হিরো বলছে এই গুলি করো দেখি, গুলি করে না। কিন্তু বাংলাদেশের পুলিশ তার হাতে কোনো অস্ত্র নেই, ডাইরেক্ট গুলি। তার বুকে যখন গুলিবিদ্ধ হয়ে রক্ত ঝরেছিল তখনই আমি নিজেকে বলেছিলাম হাসিনাকে এই রক্তের প্রতিদান দিতে হবে, আওয়ামী লীগকে ধূলিসাৎ হতে হবে, আর হাসিনাকে তার ক্ষমতা ছাড়তে হবে। তার অহমিকা, তার দম্ভ, তার আত্মম্বরিতা, তার উন্নাসিকতা, ক্ষমতার মদমত্ত হয়ে ওঠা আমি বাংলাদেশে গিয়েও দেখেছি। তিনি ক্ষমতায় এসেছেন জনগণের গণতান্ত্রিক ভোটে নয়, স্বৈরাচারের দম্ভের অন্তরাল দিয়ে। কারণ তার বিরুদ্ধে বিগত জাতীয় ইলেকশনে বিরোধীরা কেউ দাঁড়ায়নি, কেন এটা হলো? অর্থাৎ তিনি জনপ্রিয় ছিলেন না, ক্ষমতাপ্রিয় ছিলেন। এই ক্ষমতাপ্রিয় হয়ে ওঠা, জনপ্রিয়তা না পাওয়া, আর এই যে ঔদ্ধত্য, শতাধিক ছাত্র মারা গেল, 2000 বেশি ছাত্র আহত হলো। পরবর্তীকালে তাদের আন্দোলন হাইজ্যাক করলো কারা? যেটাই উপমহাদেশের ক্যারেক্টার। যদি কারো আবেগ অনুভূতি ক্ষতিগ্রস্ত হয়, অন্যান্য শক্তি সেটাকে গ্যাস করে, তখন বিএনপি দেখলে এই তো সুযোগ, তখন জামাত ইসলাম দেখলে এই তো সুযোগ, চলো ওদের সাথে যাই, ওদের দিয়ে বার করে কমবে খাই। ঠিক তাই হয়েছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রায় দিল, ছাত্ররা যে সঠিক ছিল ওটা প্রমাণিত হলো। তাহলে তাদের মরতে হলো কেন? তারা ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা কেউ রাজনৈতিক শক্তি ছিল না। আওয়ামী লীগের ছাত্ররাই লড়াই যোগদান করেছিল। আওয়ামী লীগের ছাত্ররা শুধু ছাত্র শিবির নয়, জামাত ইসলামী ছাত্র শিবির নয়, শুধু বিএনপি ছাত্র সংগঠন নয়। পরবর্তীকালে ছাত্রদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল আন্দোলন। যে লাশগুলো ঝুলছে দেখছেন, দেখবেন ওরা ছাত্ররা করেনি। যারা গণভবনে ঢুকে জামা কাপড় জিনিসপত্র লুট করে নিয়ে চলে যাচ্ছেন, দেখবেন ওরাও ছাত্র নয়। আমি আজকে খবরের কাছে দেখছিলাম ছাত্রদের দল আবার ওগুলোকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে নিয়ে গিয়েছিল কারা? তাহলে নিয়ে কারা গিয়েছিল? তাহলে অন্যান্য শক্তি। কোনো বিদ্রোহ বিপ্লবেতে এই লুটপাট চলে না। গণভবন না বঙ্গভবন, ওটা তো জনগণের, ওটা তো কারো বাবার সম্পত্তি নয়। আমাদের যেমন পার্লামেন্ট, আমাদের যেমন বিধানসভা, আমাদের যেমন রাষ্ট্রপতি ভবন, রাজ্যপালের ভবন, কারো পিতার সম্পত্তি নয়, জনগণের। সেখানে কি ভাঙচুর দরকার ছিল? দরকার ছিল না। অপশক্তি, ভুলভাবে চালিত, বিকৃতি। তবে আমি পরিষ্কার করে বলছি, এই ঘটনার পেছনে আন্তর্জাতিক কূটনীতি নিশ্চিত করে ভূমিকা আছে। কারণ আমরা জানি বাংলাদেশের কক্সবাজারে চীনের আধিপত্য কায়েম হয়েছে। কক্সবাজার পোর্ট চীনের নিয়ন্ত্রণে, এবং হাসিনাকে বারে বারে চীনে যেতে হয়েছে, আর্থিক সাহায্য চাইতে হয়েছে। আবার আমেরিকা সেন্ট মার্টিন দ্বীপের উপর কন্ট্রোল কায়েম করতে চেয়েছিল, হাসিনা দেয়নি। চীনের গুরুত্ব হাসিনার কাছে বেশি ছিল, তাই মনে হয় আমেরিকার রাগ ছিল। আর চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক বেড়েছে, আবার আমেরিকার রাগ তৈরি হয়েছে। বলে পাকিস্তানের কন্ট্রিবিউশন অ্যাক্টিভিটি, আমেরিকার রাগ আর চীনের ডিপ্লোম্যাসি। কারণ চীনের
হাসিনার চেয়ে বেশি লাগবে এই জামাত ইসলামীকে, এই বিএনপিকে, এই সমস্তরই নিটফল, এই সমস্তরই সাম টোটাল এই ঘটনার পেছনে চালিকা শক্তি কিনা জানি না। আরেকটা বড় ভুল যে হাসিনা যখন দেখলো যে সুপ্রিম কোর্টের রায়ের পরে একটু ঠান্ডা হয়ে গেছে, তিনি কন্ট্রোল করতে পারতেন, বসতে পারতেন, দুঃখ প্রকাশ করতে পারতেন, ক্ষমা চাইতে পারতেন না, তিনি উল্টে জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে দিলেন। একটা বড় রাজনৈতিক দল জামাত ইসলামী, তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, তাদেরকে নিষিদ্ধ করা কি দরকার ছিল? এইটা কি সেই মুহূর্ত ছিল? অর্থাৎ তার রাজনৈতিক জ্ঞান, তার সঙ্গী সাথীদের রাজনৈতিক বুদ্ধিশুদ্ধি একেবারে নেই, শূন্য। ফল কি দেখলেন? জামাত ইসলামী মরণপর লড়াই, মরণ কাপড়, মরণ কাপড়, এমন কামড় দিল, হাসিনা থাকলে তাকে হয়তো মরতে হতো, তাই লুকিয়ে চলে এলো। কিন্তু আমার প্রশ্ন, আমি বাংলাদেশের লোক ফোন করেছিল আমাকে এখনও ফোন করছে, যাদের ঘরদোর ভাঙছে, ধর্মীয় জায়গায় চলে গেছে যারা, আমি ওখানে মুসলমান বিশিষ্ট লোককে ফোন করে বলেছি ওদের উদ্ধার করে আনুন। এটা হতে পারে না। ভারত ইকুয়াল টু হাসিনা ইকুয়াল টু সংখ্যালঘু সম্প্রদায় এক করে দেওয়া হয়েছে। এটাও একটা উপমহাদেশের চরিত্র, অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। আমি ওদেরকে ফোন করে হেল্প করার চেষ্টা করছি, বাংলাদেশকে বলে যে ওদেরকে রেস্কিউ করো, ওদেরকে বাঁচাও। শুধু ডায়লগ দিয়ে কাজ চলবে না, ডায়লগ দিয়ে কিছু হয় না। আমি পরিষ্কার করে বলছি, যে সিচুয়েশন হলো, আমি হাসিনার উদ্দেশ্যে বলি, ম্যাডাম, আপা, আপনার বড় দাদারা কি মোদিজি সেখানে আশ্রয় দিয়েছে তাকে, আপনাকে অন্য কেউ কিন্তু আশ্রয় দেয়নি, মোদিজি দিয়েছে। আপনি লন্ডনে যাবেন, আচ্ছা আপনি তো চলে এলেন, প্রাণে বেঁচে গেলেন, আপনার রেহানা চলে এলো, প্রাণে বেঁচে গেল, আপনার ছেলে চলে এলো, আমেরিকাতে আছে, জয়, প্রাণে বেঁচে গেল। আপনার কোটি কোটি যারা অনুগামী, তাদের কথা ভেবেছেন? তারা তো মরছে, হিন্দু মুসলিম নির্বিশেষে, তারা আপনার অনুগামী, তারা মারা যাচ্ছে। নায়ক নায়িকা খেলোয়াড় তাদের বাড়িও আক্রান্ত হচ্ছে না। এটা একটা অপসংস্কৃতি, অপকালচার, খুব দুর্ভাবনা। আমি এই বাংলাকেও বলি, ভারতকে বলি, সাবধান হয়ে যান, ধর্ম নিয়ে খেলবেন না। আর স্বৈরাচারের খড়গ কৃপান ভীম রণভীমে রইবে না, মানে অত্যাচারী খড়গ কৃপান, ওটা স্বৈরাচারের খড়গ কৃপান বললাম। হাসিনাকে দেখে শিখুন, ক্ষমতার মদমত্তে নাচবেন না, শিক্ষা নিন, ভাবুন। আমার দুঃখ লাগছে বঙ্গবন্ধুর জন্য, তার মূর্তি ভাঙতে হবে কেন? তিনি তো জাতির জনক, তার ছেলের মেয়ের প্রতি তার রাগ থাকতে পারে, তাকে তো মরতে হয়েছে, আর কিসে দেবে? রবীন্দ্রনাথ ঠাকুর কি দেশ করলো? এ কিসের পরম্পরা? আমি আবার দেখেছি মাদ্রাসার ছাত্ররা দল বেঁধে সংখ্যালঘুদের বাঁচানোর জন্য পিকেটিং করছে। এটাই তো চিত্র। মহামিলনের সাগর তীর্থ আমাদের এই উপমহাদেশ, পাকিস্তানও তাই ছিল, বাংলাদেশও আমাদের ছিল। সংস্কৃতি এক হবে, চেতনা, ভক্তি, ভালোবাসা। আমি পরিষ্কার বলছি, ভারতকে অত্যন্ত সতর্ক সিদ্ধান্ত নিতে হবে, কারণ ভারত প্রায় মিত্রহীন রাষ্ট্র। ভারতের চারিদিকে যে চক্রব্যূহ, যতগুলো প্রতিবেশী রাষ্ট্র, প্রত্যেক রাষ্ট্রই ভারতের শত্রু প্রায়। বাংলাদেশ ছিল ভারতের বন্ধু, বাংলাদেশ ছিল ভারতের বন্ধু, সেই বাংলাদেশ কি ভারতের শত্রু হতে চললো? কারণ বাংলাদেশে দেখছি পিকেটিং হচ্ছে, টিভিতে দেখছিলাম, তারা বলছে ভারতীয় পণ্য বর্জন করো। কোথায় চলে যাচ্ছে? এবং চীনের সাথে যদি বাংলাদেশের সম্পর্ক প্রবলভাবে বাড়ে, যেটা সম্ভাবনা প্রকট, ভারতের সাড়ে সর্বনাশ। তাই ঠান্ডা মাথায় বুঝতে হবে, আমাদের দেশটা আমাদের বুঝতে হবে। আর হিংসা চাই না। মানুষের লাশ চলছে, কোন শাসন ব্যবস্থা বলে মানুষের রক্ত নিয়ে হোলি খেলতে? হোক না সে বিএনপি, হোক না জামাত ইসলামী, হোক না আওয়ামী লীগ, মানুষ তো দিনের শেষে বাংলাদেশি। তো 25 লক্ষ প্রাণ দিয়েছে আপনারা দিয়েছেন, লক্ষ লক্ষ মহিলাদের ইজ্জতহানি ঘটেছে আপনাদের বাঙালিদের। আপনাদের জিডিপি বেড়েছে, আর্থিক সমৃদ্ধি এসেছে, পৃথিবীর মানচিত্রে আপনাদের ভাষা শহীদ দিবস আজও সম্মানের, আমরা গর্ব করি। কোথায় আপনারা গেলেন? এই হিংসা লীলা, ভাই ভাইয়ের রক্ত চাকছে, বন্ধ করুন। ভারতবর্ষে যারা এই প্রতিক্রিয়াশীল শক্তির রাজনীতি করতে চান, বিষধর সবকে, কারণ বিছানায় নিয়ে শুতে যাওয়া রাজনীতি করা একই জিনিস, আর বিষধর সবকে বিছানায় নিয়ে শুতে যাওয়া একই জিনিস। তার বিষময় ফল আমাদের ভোগ করতেই হবে।